Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। ছায়াবাড়ি, লেখিকা ডার্সি কোটস। আজ ২৭তম পর্ব। ক্যাসেলের দিকে জোসেফের ঘোড়াটা দ্রুত ছুটে আসছে। সূর্যাস্তের আগে যখন আকাশটা লাল আর সোনালি রঙের ছটায় উদ্ভাসিত হয়ে ওঠে, তখন সেই স্বর্গীয় আলোর ছটা নর্থউডের ক্যাসেলেরও গায়ে এসে পড়ে। তখন শতাব্দী প্রাচীন বাড়িটাকে দেখলে কিরকম যেন রোমান্টিক রোমান্টিক লাগে। জোসেফেরও এখন বাইরে থেকে দুর্গটাকে দেখে সেরকমই মনে হতে লাগলো। সোফির ঘরের পজিশন এমন যে তার ঘরের জানলায় দাঁড়ালে একেবারে ক্যাসেলের প্রবেশ পথ চোখে পড়ে। বাড়ির দিকে এগোতে এগোতে জোসেফ ভাবতে লাগলো, সোফি কি ওর জন্য এখনো বাইরে অপেক্ষা করে বসে আছে, নাকি তার ঘরের জানলায় দাঁড়িয়ে প্রতীক্ষায় আছে তার ফেরা। সোফির ঘরের দিকে চোখ পড়তে জোসেফ দেখলো পর্দাগুলো তোলা, কিন্তু ঘরের ভেতরে কোনো মানুষের নড়াচড়া চোখে পড়ল না তার। হঠাৎ অজান্তেই ওর মনটা কুডাক ডেকে উঠল। তার অনুপস্থিতিতে কিছু ঘটে যায়নি তো? সোফি ঠিক আছে তো? সোফির বিপদ আঁচ করে মনে মনে অস্থির হয়ে উঠল জোসেফ। তাড়াতাড়ি ছোটার জন্য ঘোড়ার গায়ে চাবুক কষালো একটা। যতক্ষণ সে বাইরে ছিল সারাটার সময় সে আপ্রাণ চেষ্টা করে গেছে যাতে তাড়াতাড়ি ফিরতে পারে। সোফি বাড়িতে বলতে গেলে একা আছে। ওর অবর্তমানে রোজ চাচি ওর হয়তো কোনো ক্ষতি করে ফেলতে পারে। সারাক্ষণ এই দুশ্চিন্তাতেই অস্থির হয়েছিল জোসেফ। ব্যর্থ হয়েছে। যে কাজে গিয়েছিল জোসেফ শহরে, তাতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে সে। যদি ব্যর্থ হয় তাহলে তার সামনে দ্বিতীয় কোনো বিকল্প কি থাকতে পারে? সেটা নিয়ে আরো উচাটন লাগছিল তার নিজের। আচ্ছা, সোফিকে কি আমার এবারই রহস্য সবকিছু খুলে বলে দেওয়া উচিত এবার? মনে মনে ভাবতে লাগলো জোসেফ। আফটার অল তার এবারই সত্যিটা জানা দরকার। আজ সকালেই সোফির সঙ্গে একান্তের সময় কাটানোর সময় তার মনে হয়েছিল সোফিকে এবারই রহস্য সবকিছু খুলে বলে। কিন্তু পরে মনে হয়েছিল নিষ্ঠুর ভয়ঙ্কর সত্যটা যত গোপন থাকে ততই ভালো। পরে কোনো একদিন সোফিকে সব বলবে। এবাড়ির ইতিহাস আপাতত গোপনই থাক। জোসেফের মনে একটাই ভয়, সে কেন তাকে বিয়ে করে নর্থউডের এই ক্যাসেলে এনেছে। তাকে বিয়ে করার পেছনে তার প্রকৃত অভিপ্রায় কি ছিল, সেটা জানতে পারলে সোফি হয়তো তাকে ঘৃণা করতে শুরু করবে। তারপর যখন গতকাল সোফি তার হাতে ওইভাবে পরম যত্নে ব্যান্ডেজ করে দিল, আজ সকালে যখন তার সঙ্গে অন্তরঙ্গ হয়েছিল, তখন তার মুখের ওই নারী সুলভ আবেগ জোসেফকে এতটাই আপ্লুত করেছে যে সে এখন তাকে কোনোভাবেই হারাতে দিতে চায় না। ক্যাসেলে পৌঁছে জোসেফ একরকম দৌড়ে সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। এবাড়ির পরিচিত হিমশীতল হাওয়া আর পরিবেশ তাকে যেন স্বাগত জানালো। একজন খানসামাকে দেখা গেল কাছেই দাঁড়িয়ে আছে। বরাবর জোসেফ বাইরে থেকে ফিরলে গায়ের কোটটা খুলে সেই লোকটির হাতেই দেয়, কিন্তু আজ খানসামাটিকে সামনে দেখেও সে এক মুহূর্তও দাঁড়ালো না। তাকে আগে সোফির খোঁজ নিতে হবে, দেখতে হবে সে ঠিক আছে কিনা। সিঁড়ি দিয়ে উঠে সোফির ঘরের দিকে যাওয়ার সময় পুরো বাড়ির পরিবেশটাকে হঠাৎ আশ্চর্য রকম শান্ত আর নিস্তব্ধ মনে হলো ওর। কোনোদিন এতটা শান্ত থাকে না।
পরিচারিকাগুলোকেও কোথাও দেখা যাচ্ছে না। কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে, এইরকম একটা আশঙ্কার কথা মনে হতে জোসেফের শির দ্বারা বেয়ে যেন একটা বরফ গলার স্রোত নেমে গেল। মনে মনে প্রার্থনা করতে লাগলো সোফির যেন কিছু না হয়, ও যেন ঠিক থাকে। এই গত দুদিনে ওর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, আবার না জানি কি হয়েছে। ওর অনুপস্থিতিতে বাড়িটা আবার ওকে খেয়ে ফেলেনি তো? নানা রকম দুর্ভাবনায় আচ্ছন্ন হয়ে জোসেফ সোফির ঘরের দরজায় এসে মৃদু টোকা দিল। কোনো সাড়া না পাওয়ায় দরজার গায়ে ঠেলা দিতেই খুলে গেল দরজা। ঘর খালি, বিছানায় ডালা খোলা একটা ট্রাভেল কেস পড়ে রয়েছে, অর্ধেক গোছা। বোঝাই যাচ্ছে সোফি তার প্রয়োজনীয় জিনিস ভরছিল এই কেসে, তারপরেই কোনো কারণে ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। জোসেফের মুখ আশঙ্কায় উত্তেজনায় সাদা হয়ে উঠেছে। সে ঘরের চতুর্দিকে অনুসন্ধানী দৃষ্টি বুলিয়ে কোন রকম ধস্তাধস্তির চিহ্ন দেখতে পেল না, কিন্তু মেঝের ওপর কতগুলো কাপড় এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখতে পেল। সোফিরই গাউন সেগুলো। রোজ আন্টি কখন ওর পেছনে গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে টেরও পায়নি জোসেফ। খেয়াল হতে সাঁ করে আন্টির দিকে ঘুরে দাঁড়ালো জোসেফ। তার মুখের দিকে চেয়ে জোসেফ বুঝল এই রোজ আন্টি সব কিছু জানে। জোসেফের দিকে তাকিয়ে শুধু হাসলো সে। এই হাসির অর্থ জানে জোসেফ, খুব ভালো জানে। লাল টুকটুকে ঠোঁটের মাঝখান থেকে সাদা দাঁতগুলো প্রকাশিত হতেই হাত পা যেন অবশ হয়ে এলো জোসেফের। গত 4 মাস ধরে রোজ আন্টির এই হাসি দেখে আসছে জোসেফ, তাই এর অর্থ বুঝতেও অসুবিধে হয় না তার। আশ্চর্য রকম শান্ত সেই হাসি। অনেক কষ্টে নিজেকে সংবরণ করে জোসেফ কোনো রকমে ধরা গলায় জিজ্ঞেস করলো, সোফি কোথায়? চলে গেছে। বুকের ওপর 2 হাত জড়ো করে আশ্চর্য রকম স্তিমিত সংযত গলায় উত্তর দিল রোজ। গভীরভাবে একটা শ্বাস নিয়ে সে বলল, শেষমেশ চলে গেছে। জোসেফের মনে হলো এই রোজ আন্টিকে 2 হাতে ধরে সজোরে ঝাঁকানি দেয় সে, আর পাগলের মতো চিৎকার করতে থাকে। কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত রাখলো সে। প্রচন্ড একটা ভয়, প্রচন্ড একটা আশঙ্কা ক্রমশ ওর যেন বিকারে পরিণত হতে শুরু করলো। মাথা যেন কোনো কাজই করতে চাইছে না। তবু কোনো রকমের শান্ত গলায় বলল, কোথায় ও? দেখো আন্টি, তুমি যদি ওর কোনো ক্ষতি করো তা আমি কিন্তু এবার আর। উফ, না না। বলতে বলতে ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা ফুটে উঠল রোজের। চোখ দুটো তার মুহূর্তের জন্য জ্বলে উঠল। কণ্ঠস্বর যতটা সম্ভব শান্ত রেখেই রোজ বলল, আমি নিজে ওর 1 ফোঁটা রক্ত ঝরাইনি জোসেফ, সবকিছু ও নিজেই ম্যানেজ করেছে। ওদিকে জ্যান্ত লাশটা যখন তার আরেকখানি হাত বাড়িয়ে বজ্র মুষ্টিতে চেপে ধরল সোফির গাউনের প্রান্ত ভাগ, তারপর নিজের দিকে টেনে আনতে চাইল, তখন মুহুর্মুহু ভয়ার্ত আর্তনাদ করতে লাগলো সোফি। আতঙ্কে ওর মুখ চোখ কাগজের মতো সাদা হয়ে গিয়েছে, ঠিক ওই জ্যান্ত মরাটার মুখের মতো। অপ্রকৃতিস্থের মতো বুক ফাটা আর্তনাদ করেই চলেছে সোফি। এরকম কোনো অপার্থিব জিনিস এই দুনিয়াতে সত্যি সত্যি থাকতে পারে? তা কোনোদিন কল্পনাও করতে পারেনি সে। বহু বছরের পুরনো মরা হঠাৎ কিভাবে যেন জ্যান্ত হয়ে উঠে এসেছে তার সমাধি শয্যা ছেড়ে। শরীরে ওটার মাংস বলে কিছু নেই, গলে গলে গা থেকে খসে পড়ে গিয়েছে অনেক বছর আগেই। কালচে হয়ে যাওয়া হাড়, আর তাকে ঢেকে প্রায় ঝুলে রয়েছে পাতলা বিবর্ণ কাগজের মতো চামড়া।
সোফির দিকে চেয়ে একবার হাঁ করলো ওটা, সঙ্গে সঙ্গে ওটার মুখের ভেতর থেকে উঁকি মারল হিংস্র সাপদের মতো তীক্ষ্ণ ধার দাঁতগুলো। ঘর ঘর করে একটা অদ্ভুত আওয়াজ করলো ওটা গলায়, অনেকটা গার্গল করার মতো। ওটার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মাটিতে আছাড়ি পিছাড়ি করতে লাগলো সোফি। শূন্যে লাথি চালাতে লাগলো এলো পাতাড়ি। অনেকক্ষণ এইভাবে মরিয়া লাথি চালনার ফলে একসময় ফল মিলল। জ্যান্ত মরাটার হাত থেকে খসে পড়ল ওর গাউনের একদিকের অংশটা। আরো মরিয়া হয়ে উঠল সোফি। আরো বার কয়েক এমন করার পর এবার নিজেকে সে সম্পূর্ণ মুক্ত করতে পারল জ্যান্ত বিভীষিকাটার কবল থেকে। ছাড়া পেয়ে আর এক মুহূর্ত দেরি করলো না সোফি। দেহের অবশিষ্ট শক্তিটুকু একত্র করে প্রাণপণে ছুট লাগালো সামনের বনের দিকে। গাছের ডালপালার আঘাতে ওর মুখ ক্ষতবিক্ষত হয়ে গেল, কপাল ফেটে দরদর ধারায় রক্ত ঝরতে লাগলো। কাঁটা গাছের আঘাতে হাত পা ছড়ে গেল, তবু ছোটা থামালো না সে। কিন্তু অল্প দূর যেতে না যেতেই একটা গর্তের মধ্যে ওর পা আটকে গেল। মুখ থুবড়ে আবার পড়ে গেল সোফি। আহ! আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। জংলা গাছ আর লতা গুল্মের ঝাড়ে বুঝতে পারেনি সোফি। গর্তের মধ্যে ডান পাটা আটকে মুচকে গেল। দুনিয়া অন্ধকার করা ব্যথায় চোখের সামনে প্রথমটায় কিছু দেখতেই পেল না সে। অবশ হয়ে এলো তার সারা শরীর। কিন্তু পেছনে যে বিভীষিকা তাড়া করে আসছে ওর, সেটা মনে হতেই ফের সচকিত হয়ে উঠল সোফি। দাঁতে দাঁত চেপে পায়ের যন্ত্রণার কথা ভুলতে চাইল সে। সামনেই একটা ঝুঁকে পড়া গাছের ডালকে আঁকড়ে ধরল সোফি। তারপর সর্বশক্তি দিয়ে পাটাকে টেনে গর্ত থেকে তুলতে চাইল সোফি। আর্তনাদ বেরোতে লাগলো ওর মুখ দিয়ে। অসম্ভব যন্ত্রণায় নাক মুখ বিকৃত হয়ে উঠল ওর। একসময় পাটা উঠে এলো তার। ফের ছুটতে শুরু করলো সোফি। ফের নুয়ে পড়া গাছের ডালের আঘাত এসে লাগলো তার মুখে, দেহের নানা জায়গায়। ওর আশপাশ থেকে কাদের যেন চলাচলের শব্দ শোনা যাচ্ছে। বনের এই গভীর দিকটায় কারা চলাচল করছে বুঝতে পারছে না সোফি। সে তখন চোখ নাক কান বুঝে ছুটছে ছুটছে ছুটছে। হঠাৎ পেছন থেকে চুলে প্রচন্ড টান পড়ায় ওখানেই থমকে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো সোফি। আর্তনাদ করে দাঁড়িয়ে পড়ে পেছন ফিরতে গিয়ে টের পেল সেই দুটো কালো হাড্ডিসার হাত পেছন থেকে ওর মাথার চুল টেনে ধরে আছে। শুধুই দুটো হাত, শরীরটা গাছ লতা পাতার আড়ালে বলে তাকে দেখা যাচ্ছে না। কিন্তু না দেখতে পেল সোফি আন্দাজেই বুঝে নিল এই হাতের মালিক কে হতে পারে। সেই জ্যান্ত লাশটা ছাড়া আর কিছুই হতে পারে না। ভাবতে না ভাবতেই লতা পাতার আড়াল থেকে বেরিয়ে এলো একটা বিবর্ণ পাণ্ডু। না, আগের সেই মুখটা নয়, এটা আর একটা। তবে এক ঝলক দেখি বুঝতে বাকি রইল না, এটাও একটা লাশ। অবশ্য পুরোপুরি লাশ অবশ্যই নয়। ফের গগনভেদী ভয়ার্ত আতঙ্কিত আর্তনাদ করে উঠল সোফি। বার কয়েক ঝাঁকি মেরে নিজেকে ছাড়িয়ে নিল সে। কিন্তু এবার পরপর বেশ কয়েকটা হাত আশপাশ থেকে ওকে আষ্টে পিষ্টে জাপটে ধরল। সব কটা হাতই একই রকম বিভৎস কদাকার, যেন কতকালের বাসি মরা হঠাৎ অস্বাভাবিকভাবে জেগে উঠে বেরিয়ে এসেছে মাটির তলা থেকে। এতকাল এরা যেন এখানেই মাটির তলায় মৃতের মতো ঘুমিয়েছিল, মানুষের পায়ের সাড়া পেয়ে শিকারের নেশায় বেরিয়ে এসেছে দলে দলে মাটির তলা ছেড়ে। হঠাৎ ডান বাহুতে সাংঘাতিক একটা কামড় এসে পড়ল। ভয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল সোফি। ও দুই চোখ বিস্ফারিত হয়ে উঠেছে এক অবর্ণনীয় আতঙ্কে। একটা জ্যান্ত মরা ওর হাতের নরম মাংসে কামড় বসিয়ে দিয়েছে। আতঙ্ক যেন প্যানিকে পরিণত হলো সোফি। মুহুর্মুহু বুক ফাটা আর্তনাদ করেই চলল সে। আর ওদিকে সেই জ্যান্ত মরাগুলোর হাত ওকে চেপে ধরেছে, ওর দেহের জায়গায় জায়গায় কামড় বসাতে শুরু করেছে। আর সোফি বাঁচবার জন্য মরিয়া হয়ে বুক ফাটা আর্তনাদ করেই চলেছে।
হঠাৎ খুব কাছেই একটা কিসের যেন শব্দ শোনা গেল। শব্দটা হবার সাথে সাথেই একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেল। যে হাতগুলো ওকে প্রায় মৃত্যু কঠিন আলিঙ্গনে প্রায় পিষে ফেলছিল, হঠাৎ ওদের বজ্রমুষ্টি যেন কতকটা আলগা হয়ে গেল। চোখ দুটো বন্ধ করে ফেলেছিল সোফি। সেই শব্দটা কানে আসতে আর ওর গায়ের ওপর থেকে জ্যান্ত মড়াগুলোর বজ্রমুষ্টি রাস আলগা হতে আস্তে আস্তে চোখ পিট পিট করে তাকালো সোফি। শব্দটা আবার শোনা গেল, কিরকম যেন ডাল ভাঙার শব্দের মতো। এবার সেই ভুতুড়ে হাতগুলো একেবারেই ছেড়ে দিল ওকে। তারপরেই কানে এলো, সোফি, মাথাটা নিচু করে রাখো তোমার। সেই সুন্দর রোমান্টিক গলা। সোফির যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো এবার। এই কণ্ঠস্বর যে তার খুব পরিচিত, এই কণ্ঠস্বর যে তার প্রেমিক স্বামী জোসেফের। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসবো। আপনাদের আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।